আজকের এই ভিডিও মূলত এইচএস পরীক্ষার্থীদের জন্য, যারা 2021 সালে এইচএস পরীক্ষা দেবে। এই সাজেশানে আমি ইউনিট 1 শুধুমাত্র তুলে ধরেছি, যেখানে কোশ্চেনের পাশাপাশি প্রপার অ্যান্সার আছে। এই সাজেশান করলে তোমরা 80 থেকে 90% কোশ্চেনের অ্যান্সার করতে পারবে। এমনকি যে কোনো প্রকার টেস্ট পেপারই বলো না কেন, তোমরা সেসব টেস্ট পেপারের 80 থেকে 90% কোশ্চেনের অ্যান্সার তোমরা সলভ করতে পারবে, যদি এই সাজেশন তোমরা করে থাকো। তার জন্যই বলবো ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকো। তোমরা খাতা পেন নিয়ে তোমরা থাকো এবং রেজিস্টার করে নাও। ইউনিট 1-এর আন্ডারে 4টে চ্যাপ্টার আছে: জীবের জনন, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, মানুষের জনন আর জননগত স্বাস্থ্য। এই 4টে চ্যাপ্টার থেকেই কিন্তু কোশ্চেন আসবে, কোনো চ্যাপ্টার বাদ কিন্তু নয়। ফার্স্ট চ্যাপ্টার জীবের জনন। এই চ্যাপ্টারে মূলত শর্ট কোশ্চেন আসে এবং শর্ট কোশ্চেন এমসিকিউগুলো মূলত এক্সাম্পল বিশেষ হয়। যেমন বলে দেওয়া থাকবে অনুদৈর্ঘ্য বিভাজন দেখা যায়, দিয়ে 4টে অপশান দেওয়া থাকলো, যে কোনো একটা চুজ করতে হবে এরকম। তো অনুদৈর্ঘ্য বিভাজন দেখতে পাওয়া যায় ইউগ্লিনাতে, অনুপ্রস্থ বিভাজন দেখা যায় প্যারামেসিয়াম, বহু বিভাজন দেখা যায় অ্যামিবা এবং প্লাজমোডিয়ামেতে, কর্কটগম বা বার্ডিং দেখা যায় ইস্ট ও হাইডাতে। গেমিউল গঠন, গেমিউল ফরমেশন করে থাকে স্পঞ্জ। পুনরুৎপাদন বা রিজেনারেশন করে থাকে প্ল্যানেরিয়া। কনিডিয়া ফরমেশন করে থাকে পেনিসিলিয়াম। পেনিসিলিয়াম নামক ছত্রাকে কনিডিয়া গঠিত হয়। নেক্সট আসি ভূনিম্নস্থ কাণ্ড বা আন্ডারগ্রাউন্ড স্টেম। আন্ডারগ্রাউন্ড স্টেম বা ভূনিম্নস্থ কাণ্ড হচ্ছে স্ফীতকাণ্ড বা টিউবার, বাল্ব, রাইজোম এবং গুড়িকন্দ। এই 4টেই কিন্তু ভূনিম্নস্থ কাণ্ড, মূল কিন্তু নয়। তো ভূনিম্নস্থ কাণ্ড মানে এরা মাটির নিচে থাকে। টিউবার ফরমেশন কে করে? আলু কিন্তু কাণ্ড, মূল কিন্তু নয়। আলুতে কিন্তু পর্ব এবং পরমধ্য উভয় থাকে, যেটা কাণ্ডের বৈশিষ্ট্য। বাল্ব ফরমেশন কে করে থাকে? রসুন এবং পেঁয়াজ। রাইজোম ফরমেশন কে করে থাকে? আদা, হলুদ, কলা। গুড়িকন্দ ফরমেশন কে করে থাকে? কচু। এরপর আসি অর্ধবায়বীয় কাণ্ড। রানার বা ধাবক কাতে দেখতে পাওয়া যায়? আমরুল আর সুজনি শাকে। স্টোলন বা বক্রধাবক দেখতে পাওয়া যায় ম্যান্থা। অফসেট বা খর্বধাবক দেখা যায় কচুরিপানাতে, যাকে টেরর অফ বেঙ্গল বলা থাকে, বাংলার আতঙ্ক। কারণ এর রিপ্রোডাকশন রেট এত বেশি। এটা বিদেশ থেকে আগত আনা হয়েছে, এটা হচ্ছে এক প্রকার এক্সোটিক প্ল্যান্ট। বুলবিল গঠন করে থাকে এগেভ এবং চুবড়ি আলু। পত্রাশয়ী মুকুল দেখা যায় পাথরকুচি এবং বিগোনিয়াতে। পর্ণকাণ্ড বা ফাইলোক্ল্যাড ফণিমন সাথে দেখতে পাওয়া যায়। পর্ণকাণ্ড এই কারণেই বলা হয়, কাণ্ডটা কী হয়ে থাকে? চ্যাপ্টা হয়ে থাকে এবং পাতার মতো দেখতে লাগে। সবুজ থাকে, তাই সালোক সংশ্লেষ করতে পারে। সবুজ থাকে কারণ ওতে ক্লোরোফিল থাকে, আর ক্লোরোফিল যেখানে থাকবে সেটাই সালোক সংশ্লেষ করে থাকে। সনিষেক দেখা যায় ফিতাকৃমিতে। ফিতাকৃমিতে পুংগ্যামেট এবং স্টিগ্যামেট একটা দেহে উৎপন্ন হয়, ভিন্ন কোনো দেহের সাহায্য লাগছে না, তাই সনিষেক দেখা যায় ফিতাকৃমিতে। ইতর নিষেক দেখা যায় মানুষের ক্ষেত্রে। মেল পার্সন মেল গ্যামেট তৈরি করবে, ফিমেল পার্সন ফিমেল গ্যামেট তৈরি করবে। সো মানুষের ক্ষেত্রে ইতর নিষেক দেখা যায়। বহির্নিষেক দেখা যায় মাছ ও ব্যাঙের ক্ষেত্রে। অন্তর্নিষেক দেখা যায় সরীসৃপ, পক্ষী ও স্তন্যপায়ীতে। কনজুগেশন দেখা যায় স্পাইরোগায়রা নামক শৈবালেতে। অপুংজনি বা পার্থেনোজেনেসিস দেখা যায় মৌমাছি ও বোলতাতে। এরপর আসছি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নতে। চলরেণু এবং অচলরেণুর পার্থক্য। চলরেণু বা জুস্পোর
আর অচল রেণুর ইংলিশটা হচ্ছে অ্যাপ্লানোস্পোর। চলরেণু মানে চলতে পারে, অচল রেণু মানে চলতে পারে না। চলরেণুতে কি থাকে? ফ্লাজেলা থাকে। আর অচল রেণুতে কিন্তু ফ্লাজেলা থাকে না। ফ্লাজেলা যেহেতু থাকে সেহেতু মুভ করতে পারে, এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। এটা কি হয়? যেহেতু ওকে মুভ করতে হয় সেহেতু আকৃতিতে ছোট হয়। আর অচল রেণু কিন্তু তুলনামূলকভাবে বড় হয়। কোষ প্রাচীর কিন্তু থাকে না চলরেণুতে, আর অচল রেণুতে কোষ প্রাচীর থাকে। চলরেণু দেখা যায় ফাইটোপথরা। ফাইটোপথরা ইনফেস্টেন্স এক প্রকার ছত্রাক যেটা আলুর ধাসা রোগ সৃষ্টি করে। আর অচল রেণু দেখা যায় হিমাটোকোক্কাস, হিমাটোকোক্কাস আর হচ্ছে স্পাইরোগাইরাতে, স্পাইরোগাইরা নামক শৈবালেতে দেখা যায় অচল রেণু। নেক্সট কোশ্চেনে আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি ও উগ্যামির মধ্যে পার্থক্য করা হয়েছে। বায়োলজিক্যাল যে কোনো টার্মকে ভাঙলেই তার অ্যান্সার পাওয়া যায়। আইসোগ্যামি মানে কি? আইসো মানে কি? সেম। আর অ্যানাইসো মানে কি? ডিফারেন্ট। আইসোগ্যামির ক্ষেত্রে কি হয়? গ্যামেটগুলো আকৃতিতে সমান হয় বা একই রকমের হয়। অ্যানাইসোগ্যামিতে কি হয়? গ্যামেটগুলো আকৃতিগতভাবে ভিন্ন হয়, একটা ছোট হলে অন্যটা বড় হয়। আইসোগ্যামি, গ্যামেটগুলো সেম, আকৃতিগতভাবে সেম। আইসোগ্যামেট এক্ষেত্রে কিন্তু আইসোগ্যামির ক্ষেত্রে মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট এইভাবে সেপারেট করা হয় না। এক্ষেত্রে যে কোনো একটাকে +10 অন্যটাকে -10 ধরি আমরা। হলে উভয়ের ক্ষেত্রেই ফ্ল্যাজেলা থাকবে, উভয়ই সঞ্চারণশীল হবে, অথবা দুটোর ক্ষেত্রেই ফ্ল্যাজেলা থাকবে না। মানে কি? হতে পারে সঞ্চারণশীল অথবা সঞ্চারণশীল নয়। অ্যানাইসোগ্যামির ক্ষেত্রে মেল গ্যামেটটা ক্ষুদ্র হয় আর ফিমেল গ্যামেটটা আকৃতিগতভাবে বৃহৎ হয়। ফ্ল্যাজেলা থাকলে দুটোতেই থাকবে, মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট, উভয়ের ক্ষেত্রেই ফ্ল্যাজেলা থাকবে। আর যখন ফ্ল্যাজেলা থাকবে না তখন দুটোর ক্ষেত্রেই থাকবে না। ফ্ল্যাজেলা থাকলে তখন কি হবে? মোটাইল হবে, মানে চলনশীল হবে। আর যখন ফ্ল্যাজেলা থাকবে না তখন নন মোটাইল, সঞ্চারণশীল হবে না। এরপর আসছি উগ্যামি। উগ্যামিতে মেল গ্যামেটটা ক্ষুদ্র হবে আর ফিমেল গ্যামেটটা বৃহৎ হবে। মেল গ্যামেটটাই শুধুমাত্র মোটাইল হবে, ফিমেল গ্যামেটটা মোটাইল কিন্তু নয়। অ্যানাইসোগ্যামি আর উগ্যামির মধ্যে এইটাই প্রধান পার্থক্য যে এক্ষেত্রে দুটোতেই ফ্ল্যাজেলা ছিল, দুটোই সঞ্চারণশীল হতে পারত। এক্ষেত্রে কিন্তু উগ্যামিতে শুধুমাত্র মেল গ্যামেটটাই সঞ্চারণশীল হবে, কারণ এতেই শুধুমাত্র ফ্ল্যাজেলা থাকবে, ফিমেল গ্যামেটে ফ্ল্যাজেলা থাকবে না। আইসোগ্যামি দেখা যায় ক্ল্যামাইডোমোনাস নামক শৈবালে। অ্যানাইসোগ্যামি দেখা যায় উচ্চ স্তরের অমেরুদণ্ডী প্রাণী এবং সকল প্রকার মেরুদণ্ডী প্রাণীতে। উগ্যামি দেখা যায় ভলভক্স এবং উডোগোনিয়াম নামক শৈবালে। অ্যাডভান্স টাইপ রিপ্রোডাকশান কিন্তু উগ্যামাস টাইপ, এটা মনে রাখতে হবে। নেক্সট আসি জাইগোট ও জাইগোস্পোরের মধ্যে পার্থক্য। জাইগোট আমরা জানি শুক্রাণু ও ডিম্বাণু মিলনের ফলস্বরূপ জাইগোট গঠিত হয়, যেটা যৌন জননের সময় হয়। মেল গ্যামেট হ্যাপ্লয়েড, ফিমেল গ্যামেট হ্যাপ্লয়েড, মানে শুক্রাণু হ্যাপ্লয়েড, ডিম্বাণু হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড প্লাস হ্যাপ্লয়েড ডিপ্লয়েড। সুতরাং জাইগোট কিন্তু ডিপ্লয়েড প্রকৃতির হয়ে থাকে। এরপর আসছি জাইগোস্পোর। জাইগোস্পোরেতে জাইগোস্পোর হ্যাপ্লয়েড অথবা ডিপ্লয়েড প্রকৃতির হতে পারে। জাইগোস্পোর ফর্মেশন করে থাকে
স্পাইরোগাইরা নামক শৈবাল। স্পাইরোগাইরার দুটো ফিলামেন্ট আছে, পরিণত ফিলামেন্ট, ম্যাচিওর ফিলামেন্ট। কিন্তু এই ফিলামেন্টেও কিন্তু 6টা কোষ আছে। প্রত্যেকটি কোষ কিন্তু সিলিন্ড্রিক্যাল প্রকৃতির, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। এই ফিলামেন্টেও কিন্তু 6টা কোষ আছে, কোষগুলি সিলিন্ড্রিক্যাল প্রকৃতির। আর ক্লোরোপ্লাস্টটা কী হয়েছে, স্পাইরাল শেপেড হয়েছে। কি করে এরা কনজুগেশন টিউব গঠন করে। এই যে কনজুগেশন টিউব গঠন করতে শুরু করেছে, টিউবটা আরেকটু বেড়েছে পরস্পরের দিকে এবং ফিউজ করেছে। ফিউজ করার ফলে ক্যানেল তৈরি হয়েছে। এই ক্যানেল মারফত এই কোষের নিউক্লিয় পদার্থ এই কনজুগেশন টিউব থ্রু এই কোষকে চলে আসে এবং মিলিত হয়। ফলস্বরূপ জাইগোস্পোর গঠিত হয়। এই জাইগোস্পোর যখন অনুকূল পরিবেশ আসে তখন জার্মিনেট করে যায়। জার্মিনেট করার পরে আবার ফিলামেন্ট তৈরি করে। এটা শৈবালদের ক্ষেত্রে খুব কমন। তাহলে জাইগোট ডিপ্লয়েড প্রকৃতির, জাইগোস্পোর হ্যাপ্লয়েড অথবা ডিপ্লয়েড উভয় হতে পারে। জাইগোট হলো শুক্রাণু ও ডিম্বাণু মিলনের ফলস্বরূপ জাইগোট গঠিত হয়, আর জাইগোস্পোরটা নিউক্লিয় পদার্থের মিলনের দ্বারা গঠিত হয়। জাইগোস্পোর সবসময় পুরু প্রাচীর বিশিষ্ট হয়। 4 নম্বর কোশ্চেন, জনুক্রম কাকে বলে? জনুক্রমের ইংলিশ হচ্ছে অল্টারনেশন অফ জেনারেশন। জীবের জীবনচক্রে ডিপ্লয়েড রেণুধর দশা আর হ্যাপ্লয়েড লিঙ্গধর দশার এই যে পর্যায়ক্রমিক আবর্তনকে জনুক্রম বলা থাকে। টেরিডোফাইট বা ফার্নের ক্ষেত্রে এটা খুবই কমন ব্যাপার, যেমন টেরিস নামক ফার্নের ক্ষেত্রে জনুক্রম দেখা যায়। রেণুধর দশা কিন্তু ডিপ্লয়েড আর লিঙ্গধর দশা হ্যাপ্লয়েড। 5 নম্বর কোশ্চেন, জোড় কলম ও গুটি কলম বলতে কি বোঝো? জোড় কলম এটা হর্টিকালচার বা উদ্যান পালন বিদ্যায় হামেশাই এই কলম করা হয়ে থাকে। এখানে কি করা হয়, একই প্রজাতিভুক্ত দুটো ভিন্ন উদ্ভিদের শাখা জোড়া লাগানো হয়। মূল সহ যে গাছটাতে জোড়া বাঁধা হয় সেটা হলো স্টক। এই স্টক কিন্তু কী হয়ে থাকে, খুবই শাখা পোশাখা সম্পন্ন হয়ে থাকে। আর সিয়ন যাকে আমি নিয়ে আসবো সে কিন্তু খুবই ভালো ফলনশীল হয়ে থাকে। এই দুটো স্টক এবং সিয়নের জোড়া লাগানো হয়, আর জোড়া লাগানোর পূর্বে ক্যাম্বিয়াম কোলা পর্যন্ত চেঁচে নেওয়া হয়, তারপর দড়ি দিয়ে শক্ত করে বেঁধে দেওয়া হয়। জোড় কলমের উপর এই চ্যানেলে ভিডিও আছে, আম গাছের জোড় কলম, তোমরা দেখতে পারো। ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। জুন মাস আম গাছের জোড় কলমের জন্য উপযুক্ত সময়। নেক্সট আসি গুটি কলম, যার ইংলিশ হচ্ছে এয়ার লেয়ারিং। যেখানে একটা শক্ত শাখা নির্বাচন করা হয়, সেই শাখাতে গোল করে পুরো বাকলকে চেঁচে ফেলে দেওয়া হয়। এই বাকল চেঁচে ফেলে দেওয়া অংশে পাতলা মাটির প্রলেপ দেওয়া হয়, তারপরে কাপড় বা চট দিয়ে বেঁধে দেওয়া হয়। কিছুদিন পরে দেখা যাবে ওই অংশে শিকড় বেরিয়েছে, তখন এই পোর্শনকে কেটে অন্যত্র লাগানো হয়। গুটি কলম করা হয়ে থাকে লেবু ও পেয়ারা গাছেতে। এরপর নেক্সট কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন, কর্কোদ্গম ও পুনরুৎপাদন কি? কর্কোদ্গম মানে বার্ডিং করা হয়ে থাকে ইস্ট এবং হাইড্রাতে। জনিত্ব দেহ থেকে উৎপন্ন কোরক বা বার্ড, তার থেকে বংশবিস্তারকে বার্ডিং বা কর্কোদ্গম বলা হয়ে থাকে। ইস্ট
ইস্টের একটা পোর্শনের, সাপোজ আমি এইখানটা ধরে নিচ্ছি, অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের দ্বারা একটা ফোলা অংশের সৃষ্টি হয়, স্ফীত অংশের সৃষ্টি হয়। এই স্ফীত অংশটাকেই বলা হবে কোরক বা বার্ড। ছিল একটা নিউক্লিয়াস বিভাজিত হয়ে দুটো নিউক্লিয়াস তৈরি হয়েছে, একটা ডোটার নিউক্লিয়াস তৈরি হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এই ডোটার নিউক্লিয়াস মাইগ্রেট করে যায় এই কোরকটিতে। পরবর্তীকালে এই কোরকটি জনিত্র দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ছিল একটা ইস্ট, এখন হয়ে গেছে দুটো, আর এই সেলটিকে তখন বলা হবে ডোটার সেল। এরপর আসছি পুনরুৎপাদন, যার ইংলিশ হচ্ছে রিজেনারেশন। পুনরুৎপাদন হচ্ছে জীবদেহের কোনো খণ্ডিত অংশ থেকে সম্পূর্ণ জীব সৃষ্টি বা হারানো অংশের পুনঃস্থাপনকে বলা হয় পুনরুৎপাদন, যেটা হাইডা, প্ল্যানেরিয়া, স্যালামান্ডারের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। মানে কোনো একটা জীবদেহকে যত খণ্ডেই তুমি কেটে ফেলো না কেন, প্রত্যেকটা খণ্ড থেকে সম্পূর্ণ জীব সৃষ্টি হবে। এখানে প্ল্যানেরিয়াকে 3টে খণ্ডে আমি কেটেছি, প্রত্যেকটি খণ্ড কিন্তু একটি সম্পূর্ণ প্ল্যানেরিয়া গঠন করেছে। আপার, মিডিল এবং লোয়ার পার্ট, 3টে পার্টই কিন্তু সম্পূর্ণ প্ল্যানেরিয়া দিয়েছে, সম্পূর্ণ প্ল্যানেরিয়া গঠন করেছে। সাত নাম্বার কোশ্চেন, যেখানে কনজুগেশন বা সংযুক্তির সাথে সিনগ্যামির পার্থক্য তুলে ধরা হয়েছে। আমরা জানি যৌন জনন প্রধানত 2 প্রকার, কনজুগেশন বা সংযুক্তি ও সিনগ্যামি। কনজুগেশনের ক্ষেত্রে কি করা থাকে একটু আগেই বললাম। এখানে কি করা থাকে, একই প্রজাতিভুক্ত দুটো জীব, যেমন দুটো স্পাইরোগাইরা ফিলামেন্ট ছিল, তাদের নিউক্লিয় পদার্থের মিলন ঘটেছিল এবং জাইগোস্পোর তৈরি করেছিল। কনজুগেশন দেখা যায় স্পাইরোগাইরার ক্ষেত্রে। এই কনজুগেশন দেখা যায় নিম্ন শ্রেণীর উদ্ভিদ, অ্যালগি বা শৈবাল কিন্তু নিম্ন শ্রেণীর উদ্ভিদ। এখানে দুটো ফিলামেন্টের কাছাকাছি এসেছিল এবং কনজুগেশন টিউব মারফত নিউক্লিয় পদার্থের মিলন ঘটেছিল এবং জাইগোস্পোর তৈরি করেছিল। এই ফর্মেশনটা হচ্ছে কনজুগেশন, এই টাইপের রিপ্রোডাকশান। এটা কিন্তু সরল পদ্ধতি, যেটা স্পাইরোগাইরার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এবং অন্যান্য নিম্ন শ্রেণীর উদ্ভিদ ও প্রাণীদের মধ্যে যেটা খুবই কমন ব্যাপার। অন্যদিকে সিনগ্যামি, যেখানে পুংগ্যামেট ও স্ত্রীগ্যামেটের স্থায়ী মিলন ঘটে নতুন অপত্যজীব সৃষ্টি হয়। এর আগে যে আলোচনা করলাম আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, উগ্যামি, এইগুলো কিন্তু সিনগ্যামির প্রকার। তাহলে আমরা খুব সহজেই বুঝে নিতে পারছি এটা কিন্তু উচ্চ শ্রেণীর জীবদেহে কিন্তু সিনগ্যামি পরিলক্ষিত হয়, যেমন মানুষ। এটা ছিল সরল পদ্ধতি আর এটা জটিল পদ্ধতি। 8 নম্বর কোশ্চেন, স্টক ও সিয়ন কি? জোর কলমের সময় মূল সহ যে গাছটাতে গুটি বাঁধা হয় সেটা হচ্ছে স্টক। স্টক হলো জোর কলমের সময় মূল সহ যে গাছটাতে গুটি বাঁধা হয় সেটা হচ্ছে স্টক। আর যে শাখাটা অন্যত্ব নিয়ে আসা হয় ভালো ফলনশীল হিসাবে সেটা হচ্ছে সিয়ন। নেক্সট কোশ্চেন, অপুংজনি বা পার্থেনোজেনেসিস কাকে বলে? যে জনন প্রক্রিয়ায় ডিম্বাণু থেকে সরাসরি অপত্যজীব সৃষ্টি হয়, যেখানে শুক্রাণুর দ্বারা ডিম্বাণুকে নিষিক্ত করার প্রয়োজন হয় না, সেটা হচ্ছে অপুংজনি বা পার্থেনোজেনেসিস। নিম্ন শ্রেণীর উদ্ভিদে যেমন মিউকর, স্পাইরোগাইরা এবং কিছু অমেরুদণ্ডী প্রাণী যেমন বোলতা ও মৌমাছির মধ্যে দেখা যায়। 10 নম্বর কোশ্চেনে অযৌন জননের সাথে যৌন জননের পার্থক্য তুলে ধরা হয়েছে। অযৌন জনন নিম্ন শ্রেণীর জীবদেহে ঘটে আর যৌন জনন উচ্চ শ্রেণীর জীবদেহে ঘটে। আমরা জানি অযৌন জননের একক রেণু, তাই রেণু তৈরির মাধ্যমে অযৌন জননে অপত্যজীব সৃষ্টি হয়।
অন্যদিকে আমরা জানি যৌন জননের একক গ্যামেট, তাই পুংগ্যামেট ও স্ত্রীগ্যামেটের মিলনে অপত্যজীব সৃষ্টি হয় যৌন জননের ক্ষেত্রে। আমরা এও জানি যে অযৌন জননের বিভিন্ন প্রকারগুলি হলো বিভাজন, কর্কোদ্গম, পুনরুৎপাদন, গেমিউল গঠন। তো এগুলোর ক্ষেত্রে কম সময়ে অসংখ্য অপত্যজীব সৃষ্টি হয়। আর যৌন জনন হচ্ছে টাইম টেকিং প্রসেস, এখানে পর্যাপ্ত সময়ের প্রয়োজন হয়ে থাকে। আর অপত্যজীবের সংখ্যাও কম হয়। যেহেতু এখানে ক্রসিং ওভার ঘটে না অযৌন জননের ক্ষেত্রে, সেহেতু ভ্যারিয়েশন পরিলক্ষিত হয় না, কারণ একটা কোষ বিভাজিত হয়ে দুটো কোষ তৈরি করে। প্রথম কোষে জনিত্বজীবদের যে কোষটিতে যে জেনেটিক ম্যাটেরিয়ালস ছিল সেইটা অপত্য কোষগুলোর মধ্যেও আসে, কোনো রকম ক্রসিং ওভার হচ্ছে না, তাই ভ্যারিয়েশন পরিলক্ষিত হয় না। এক্ষেত্রে জেনেটিক রিকম্বিনেশন ঘটে, ফলে প্রজাতির মধ্যে ভেদ পরিলক্ষিত হয়। নেক্সট, তারপরে কোশ্চেন, বহির্নিষেক ও অন্তর্নিষেকের মধ্যে পার্থক্য। বহির্নিষেক মানে এক্সটার্নাল ফার্টিলাইজেশন, বহির্নিষেক ও অন্তর্নিষেক মানে এক্সটার্নাল ফার্টিলাইজেশন অ্যান্ড ইন্টারনাল ফার্টিলাইজেশন। বহির্নিষেক মানে নিষেক মানে শুক্রাণু ও ডিম্বাণুর মিলন ঘটবে দেহের বাইরে। বহির্নিষেক মানে নিষেক হবে দেহের বাইরে। অন্তর্নিষেক মানে নিষেক হবে দেহের অভ্যন্তরে। নিষেকের জন্য প্রয়োজন পুংগ্যামেট ও স্ত্রীগ্যামেট। বহির্নিষেকের ক্ষেত্রে মেল ভার্সান মেল গ্যামেট ও ফিমেল স্ত্রীগ্যামেট তৈরি করে এবং সেটা রিলিজ করে দেয় জলেতে, এবং জলেতেই শুক্রাণু পৌঁছায় ডিম্বাণুর কাছে এবং ফার্টিলাইজ করে। যেহেতু এটা জলেতেই শুক্রাণু ডিম্বাণু রিলিজ করা হচ্ছে এবং জাইগোট ফর্মেশন হচ্ছে, সেহেতু শিকারি পানির থেকে টিকে থাকা মূলত কঠিন। আর অন্তর্নিষেক হচ্ছে দেহের অভ্যন্তরে। এক্ষেত্রে কী করা হয়, সঙ্গমের সময় পুংগ্যামেট নিক্ষিপ্ত করা হয় এবং পুংগ্যামেট সঞ্চারণশীল হয় এবং ফার্টিলাইজ করে স্ত্রীগ্যামেটকে, এবং সেখানেই জাইগোট ফর্মেশন করে থাকে। এটি একটি অনিশ্চিত প্রক্রিয়া। প্রচুর সংখ্যায় তৈরি হলেও এটি একটি অনিশ্চিত প্রক্রিয়া। আর অন্তর্নিষেক হচ্ছে নিশ্চিত প্রক্রিয়া, কারণ প্রিডেটরসের হাত থেকে বাঁচিয়ে রাখা বহির্নিষেকের ক্ষেত্রে খুবই কঠিন। বহির্নিষেক দেখা যায় মাছ, ব্যাঙ ও বিভিন্ন প্রকার শৈবালেতে। আর অন্তর্নিষেক দেখা যায় সরীসৃপ, পক্ষী ও স্তন্যপায়ী, মসবর্গ, ফানবর্গ, ব্যক্তবীজী উদ্ভিদ ও গুপ্তবীজী উদ্ভিদে অন্তর্নিষেক দেখা যায়। রচনাধর্মী প্রশ্নতে মাইক্রোপ্রোপাগেশন বা অণুবিস্তারণ কি, পর্যায়, সুবিধা ও অসুবিধা 2020 সালে কিন্তু পড়ে গেছে, সেহেতু পড়বে না, কিন্তু আমি বলবো এটা করে রাখা উচিত। নেক্সট বিভিন্ন পরীক্ষাতে এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে সেহেতু। নেক্সট চ্যাপ্টার, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। ফার্স্ট কোশ্চেন, পুষ্পাক্ষ কি বা থ্যালামাস কি? পুষ্পবৃন্তের উপর যে স্ফীত ও চওড়া অংশের উপর পুষ্পস্তবকগুলি সাজানো থাকে সেইটাই পুষ্পাক্ষ বলা থাকে, যেখানে বৃতি, দলমণ্ডল, পুংস্তবক ও স্ত্রীস্তবক সাজানো থাকে, সেটা হচ্ছে পুষ্পাক্ষ। ট্যাপেটাম কি? ট্যাপেটাম হলো পরাগথলির প্রাচীরের সর্বাপেক্ষা ভিতরের স্তর, তাকে ট্যাপেটাম বলে। মানে রেণুধর কলার উপরের আবরণীটি হলো ট্যাপেটাম। পুষ্পাক্ষ, থ্যালামাস বা পুষ্পাক্ষ, ফুলের বৃন্তের ওপর এই যে ফোলা অংশটা আছে এইটাই হচ্ছে পুষ্পাক্ষ। এর উপরে ফুলের সমস্ত স্তবক সাজানো থাকে, সেপালস, পেটালস, স্টেমেন, কার্পেল, সমস্ত স্তবক সাজানো থাকে। একটা ফুলের সমস্ত স্তবকগুলো ছাড়িয়ে দেওয়ার পরে একটা ফোলা অংশ আমরা দেখতে পাই, এটাই হলো পুষ্পাক্ষ বা থ্যালামাস।
ট্যাপেটাম কি? আমরা যদি পরাগধানীকে সেকশন করি, অ্যান্থারকে যদি আমরা সেকশন করি, তাহলে আমরা এই জিনিসটা দেখতে পাবো। একটা অ্যান্থারেতে 4টে পরাগ থলি আমরা দেখতে পাবো, 1 2 3 4। এই পরাগ থলির প্রাচীর আছে 4টে প্রাচীর। সর্বাপেক্ষা বাইরের প্রাচীর এপিডার্মিস, তার ভিতরের প্রাচীর হচ্ছে এন্ডোথেসিয়াম, তার ভিতরের প্রাচীর হলো মিডিল লেয়ার বা মধ্যস্তর, আর সর্বাপেক্ষা ভিতরের প্রাচীর হলো ট্যাপেটাম। ট্যাপেটাম এর ভিতরে রেণু অবস্থান করবে, মানে পোলেন গ্রেন অবস্থান করে। 3 নম্বর কোশ্চেন, ট্যাপেটামের কাজ। আমরা জানি পরাগথলির প্রাচীরের সর্বাপেক্ষা ভিতরের স্তরটা হলো ট্যাপেটাম। এই পরাগথলির ভিতরেই থাকে রেণু গঠিত হয়। তাহলে ট্যাপেটাম কি করে? এই প্রাচীরটা কি করে? এই স্তরটা রেণু মাতৃকোষগুলোকে পুষ্টির যোগান দেয়, দিয়ে পোলেন গ্রেন বা রেণু তৈরিতে সহায়তা করে। আর কি করে? পরাগ রেণুর বহিঃপ্রাচীর মানে এক্সাইন, এই বহিঃপ্রাচীর গঠন বা এক্সাইন গঠনে মুখ্য ভূমিকা পালন করে। পরাগ রেণুর দুটো প্রাচীর, বাইরের প্রাচীরটা হচ্ছে এক্সাইন, ভিতরেরটা হচ্ছে ইনটাইন। এই পরাগ রেণুর বহিঃপ্রাচীর গঠনে মুখ্য ভূমিকা পালন করে। আর কি করে? পোলেন কিট গঠন করে থাকে এই ট্যাপেটাম স্তর। পোলেন কিট হলো পরাগ রেণুর সর্বাপেক্ষা বাইরের স্তর, মানে এক্সাইনের বাইরে হলুদ চটচটে তৈলাক্ত পদার্থ থাকে, সেটাই হচ্ছে পোলেন কিট। এই পোলেন কিট গঠন করে থাকে ট্যাপেটাম, যার দরুন স্পোর ডিসপার্সেল খুব সহজ হয়। 4 নম্বর কোশ্চেন, স্পোরোপোলেনিন কি? স্পোরোপোলেনিন হলো পরাগ রেণুর বহিঃপ্রাচীর গঠনের মুখ্য উপাদান। পরাগ রেণুর প্রাচীর যদি বিনষ্ট হয়ে যায়, তাহলে রেণুটাও নষ্ট হয়ে যাবে। সেই জন্য এই স্পোরোপোলেনিন থাকে, যা ফ্যাটি অ্যাসিড, ফেনোলিক যৌগ, ক্যারোটিনয়েডস দ্বারা গঠিত হয়। এই স্পোরোপোলেনিন কিন্তু উচ্চ তাপমাত্রা ও লো পিএইচ দ্বারা কিন্তু নষ্ট হয় না। 5 নম্বর কোশ্চেন, অটোগ্যামি কি? পরাগ মিলন যখন একটা ফুলের মধ্যে ঘটে থাকে, তখন সেটাকে বলবো অটোগ্যামি। একটা গাছে অনেক ফুল থাকবে, কিন্তু পরাগ মিলনটা একটা ফুলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, মানে একই ফুলের মধ্যস্থিত পরাগধানী থেকে নির্গত পরাগ রেণু সেই ফুলেরই গর্ভমুণ্ডের উপর পতিত হবে এবং পরাগ মিলন ঘটবে। সেটা হচ্ছে অটোগ্যামি। কার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? সানফ্লাওয়ার্স মানে সূর্যমুখী এবং অর্কিডসের ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন, গেইটেনোগ্যামি। একই গাছে অনেক ফুল ফুটে থাকে, পরাগযোগটা যখন একই গাছের দুটো ফুলের মধ্যে ঘটে থাকবে, মানে একই গাছের মধ্যস্থিত একটা ফুলের পরাগধানী থেকে নির্গত পরাগ রেণু সেই গাছের মধ্যস্থিত অন্য কোনো ফুলের গর্ভমুণ্ডে পতিত হবে। এই প্রকার পরাগযোগ হচ্ছে গেইটেনোগ্যামি। কর্নের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় গেইটেনোগ্যামি। নেক্সট, পোরোগ্যামি কি? পরাগ নালী যখন ডিম্বক রন্ধ্রের দিকে প্রবেশ করবে, এটা ডিম্বকের ছবি। পরাগ নালী যখন ডিম্বক রন্ধ্রের দিকে প্রবেশ করবে, সেটা হচ্ছে পোরোগ্যামি। আর মেসোগ্যামি, মেসো মানে কি? মাঝ বরাবর। পরাগ নালী যখন মাঝ বরাবর হতে গেলে ডিম্বক ত্বক দিকে প্রবেশ করতে হবে। পরাগ নালী যখন ডিম্বক ত্বক দিকে প্রবেশ করবে, তখন সেটাকে বলা হবে মেসোগ্যামি। চেলাজোগ্যামি মানে চেলাজাল এন্ড দিকে যদি পরাগনালী প্রবেশ করে, চেলাজালের মানে ডিম্বক মূল দিকে যখন প্রবেশ করবে, তখন সেটাকে বলা হবে চেলাজোগ্যামি। এই পোর্শনটা হচ্ছে চেলাজাল এন্ড, আর ডিম্বক রন্ধ্রের এন্ডটা হচ্ছে মাইক্রোপাইলার এন্ড। ডিম্বকের যেই এন্ডে ডিম্বক রন্ধ্র থাকে সেটা হচ্ছে মাইক্রোপাইলার এন্ড, অপোজিটটা হলো চেলাজাল এন্ড।
পোরোগ্যামি দেখা যায় লিলির ক্ষেত্রে, মেসোগ্যামি দেখা যায় কুমড়ো গাছের ক্ষেত্রে, আর চেলাজোগামি দেখা যায় ক্যাজুয়েরিনার ক্ষেত্রে। ক্যাজুয়েরিনা এক প্রকার সামুদ্রিক ঝাউ। নেক্সট কোশ্চেন, অর্নিথোফিলি কি? যেসব ফুলের পরাগযোগ পক্ষীর মাধ্যমে ঘটে তাদেরকে অর্নিথোফিলি বা পক্ষী পরাগী ফুল বলে। অর্নিথোফিলি এক প্রকার গ্রিক ওয়ার্ড। অর্নিস মানে হচ্ছে বার্ড, আর ফিলিয়ান মানে হচ্ছে টু লাভ, মানে যেসব ফুল পক্ষী ভালোবাসে। দেখতে পাওয়া যায় বটল ব্রাশের ক্ষেত্রে, আর হচ্ছে বুটা মনস্পার্মা, মানে পলাশ গাছে কিন্তু পক্ষী পরাগী হয়ে থাকে। নেক্সট, অপ্রকৃত ফল কাকে বলে? আমরা জানি ডিম্বাশয় ফলে পরিণত হয়। নিষেকের পূর্বে ডিম্বাশয় থাকে, নিষেকের পরে সেটা ফলে পরিবর্তিত হয়, এটা সাধারণত হয়ে থাকে। কিন্তু যখন ডিম্বাশয় ছাড়া ফুলের অন্যান্য অংশ যখন ফল গঠন করবে তখন তাকে অপ্রকৃত ফল বলবো। আপেল, স্ট্রবেরি এদের ক্ষেত্রে। ডিম্বাশয় ব্যতীত অন্যান্য অংশ বলতে সেটা হতে পারে বৃত্তাংশ হতে পারে বা পুষ্পাক্ষ হতে পারে। নেক্সট কোশ্চেন, স্ববন্ধাত্ব কি? একটা ফুলের মধ্যস্থিত পরাগধানী থেকে নির্গত পরাগরেণু সেই ফুলের গর্ভমুণ্ডে পড়া সত্ত্বেও যখন কার্যকর হয় না, সেই কন্ডিশনটাকে বলা হবে স্ববন্ধাত্ব। চা গাছে দেখতে পাওয়া যায়। চা গাছের সায়েন্টিফিক নেম ক্যামেলিয়া সাইনেনসিস। যেহেতু সায়েন্টিফিক নেম তলায় আন্ডারলাইন করতে হবে। এটা কিন্তু এমসিকিউ এর জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। স্ববন্ধাত্ব দেখতে পাওয়া যায় চা। নেক্সট কোশ্চেন, অ্যাপোমিক্সিস কি? অ্যাপোমিক্সিস হল এক প্রকার অযৌন জনন, যেখানে সরাসরি ভ্রূণ গঠিত হয় এক্সেল থেকে। মানে এইখানে পুংগ্যামেট ও স্ত্রীগ্যামেটের মিলন ছাড়াই বীজ গঠিত হবে। রুবাস এবং পোয়া ক্ষেত্রে অ্যাপোমিক্সিস দেখা যায়। নেক্সট কোশ্চেন, পার্থেনোকার্পি কাকে বলে? নিষেক ছাড়াই বীজবিহীন ফল উৎপাদনের প্রক্রিয়াকে পার্থেনোকার্পি বলে। এটা 2020 সালের আগের বছরে পড়ে গেছে, তা সত্ত্বেও আমি ধরেছি। বিভিন্ন প্রকার পরীক্ষাতে কোশ্চেন আসে। উদাহরণ যেমন কলা, আপেল, আঙ্গুর হচ্ছে পার্থেনোকার্পিক ফ্রুট। নেক্সট কোশ্চেন, প্রোট্যান্ডি ও প্রোটোগাইনি কি? প্রোট্যান্ডি, প্রো মানে কি আদি, অ্যান্ডি মানে কি অ্যান্ডোয়েসিয়াম। অ্যান্ডোয়েসিয়ামটা আগে পরিণত হবে গাইনোসিয়ামের থেকে, মানে পুংস্তবকটা যখন গর্ভপত্যের পূর্বে পরিণত হবে। প্রোট্যান্ডি কার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়? জবা। প্রোটোগাইনি, প্রো মানে কি আদি, গাইনি মানে কি গাইনোসিয়াম, মানে গাইনোসিয়ামটা আগে পরিণত হবে অ্যান্ডোসিয়ামের চাইতে, মানে গর্ভপত্যটা যখন পুংস্তবকের আগে পরিণত হবে। চাঁপা ফুলের ক্ষেত্রে দেখা যায়। টেস্টা ও টেগম্যান কি? বীজত্বকের বাইরে পুরু ও অভেদ্য আবরণটা হলো টেস্টা, আর বীজত্বকের ভিতরের পাতলা তন্তুময় স্বচ্ছ আবরণটা হলো টেগম্যান। নেক্সট কোশ্চেনে বলা আছে, একটি গুপ্তবীজী উদ্ভিদের রেণু মাদ্রি কোষের ক্রোমোজোম সংখ্যা 38 হলে ওই উদ্ভিদের শস্য কোষের ক্রোমোজোম সংখ্যা কত হবে? এই রকম কোশ্চেন বিভিন্ন প্রকার পরীক্ষাতে আসে, নিটেতেও আসে, তোমাদেরও আসবে, তোমাদের টিচারেরা অবশ্যই করিয়ে থাকবে। তো এর জন্য আগে জানতে হবে কোন কোন সেল হ্যাপ্লয়েড হয়, কোন কোন প্রকার সেল ডিপ্লয়েড হয়, আর কোন কোন প্রকার সেল ডিপ্লয়েড হয়। স্পার্ম সেল যেমন শুক্রাণু ও ডিম্বাণু হয় হ্যাপ্লয়েড প্রকৃতির, দেহকোষ মানে বডি সেলস হয় ডিপ্লয়েড প্রকৃতির, আর শস্যকোষ হয় ডিপ্লয়েড। ডিপ্লয়েড মানে 2n, হ্যাপ্লয়েড মানে n, আর ডিপ্লয়েড মানে 3n। রেণু মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা 38। রেণু মাতৃকোষ কী প্রকৃতির? ডিপ্লয়েড প্রকৃতির, তাই 2n সমান 38। তাহলে n সমান কত? অর্ধেক, 19। কিসের অ্যান্সার চেয়েছে? শস্যকোষের ক্রোমোজোম সংখ্যা কত হবে? শস্যকোষের ক্রোমোজোম প্রকৃতি কীরকম? ডিপ্লয়েড প্রকৃতির, তাহলে
19 × 3 57। তাহলে শস্য কোষের ক্রোমোজোম সংখ্যা 57। নেক্সট, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নতে আসি। স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের মধ্যে পার্থক্য। স্বপরাগযোগ মানে পরাগযোগটা হতে পারে একটা ফুলের মধ্যে বা একই গাছের দুটো ফুলের মধ্যে। যেহেতু একটা গাছের মধ্যেই সীমাবদ্ধ থাকছে সেহেতু বাহকের প্রয়োজন হয় না। বাহকের যেহেতু প্রয়োজন হচ্ছে না সেহেতু কী হবে, পরাগরেণুর অপচয়টা কম হবে। একটা গাছের মধ্যেই সীমাবদ্ধ থাকছে পরাগযোগটা, সেহেতু ভ্যারিয়েশন কিন্তু আসবে না, মানে নতুন বৈশিষ্ট্যের কিন্তু আবির্ভাব ঘটবে না। ইতর পরাগযোগ দুটি ভিন্ন ফুলের মধ্যে সম্পন্ন হয়, দুটো ভিন্ন গাছের মধ্যে হবে। সেটা হতে হবে কিন্তু সেম পিসিস হতে হবে, একই প্রজাতির হতে হবে কিন্তু। সেহেতু এখানে বাহকের প্রয়োজন হয়ে থাকে। হতে পারে পতঙ্গ পরাগী, পক্ষী পরাগী। তো যেহেতু এখানে বাহকের প্রয়োজন হয়ে থাকে সেহেতু কিন্তু এটা অনিশ্চিত প্রক্রিয়া। একটা গাছ থেকে অন্য গাছেতে এই গাছের পরাগরেণু অন্য গাছের গর্ভমুণ্ডে পড়বে, এই পরাগরেণু নিয়ে যাবে কে, বাহক। তাহলে পরাগরেণুর কিন্তু অপচয় কিন্তু অবভিয়াসলি বেশি হবে, আর পরাগরেণুর অপচয় বেশি হবে, আর এটা একটা কি, তার জন্য অনিশ্চিত প্রক্রিয়া। দুটো ভিন্ন গাছের মধ্যে হচ্ছে, আলাদা আলাদা গাছের মধ্যে হচ্ছে, সেহেতু এখানে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদের আবির্ভাব ঘটবে। নেক্সট কোশ্চেন, বায়ুপরাগী ও জলপরাগী ফুলের বৈশিষ্ট্য। বায়ুপরাগী মানে এখানে পতঙ্গও আসবে না, পক্ষীও আসবে না। যেহেতু এরা আসবে না সেহেতু ফুলটা বর্ণের কোনো প্রয়োজন নেই, মানে ফুলটা বর্ণহীন হবে, অনুজ্জ্বল হবে, গন্ধহীন হবে, মকরন্দ থাকবে না। যেহেতু পক্ষী আসছে না সেহেতু ফুলগুলো কী হবে, ক্ষুদ্র হবে। ফুললে প্রচুর পরিমাণে পরাগরেণু উৎপন্ন হবে। বায়ুপরাগী মানে পরাগরেণুগুলো বায়ু দ্বারা বাহিত হবে, এক স্থান থেকে অন্য স্থান যাবে, মানে অন্য কোনো ফুলের গর্ভমুণ্ডে পতিত হবে। যেহেতু বায়ু দ্বারা মুভ করবে সেহেতু পরাগরেণুগুলো ভারী হলে তো নিচে পড়ে যাবে, সেহেতু পরাগরেণুগুলো কী হবে, হালকা হবে, ক্ষুদ্র হবে ও মসৃণ হবে। আর এই ভাসমান পরাগরেণুগুলো ধরার জন্য গর্ভমুণ্ড কী হয়, আঠালো হয়, যাতে সহজে পরাগরেণু রিসিভ করতে পারে। ধান ও গম গাছের ক্ষেত্রে বায়ুপরাগী, ধান ও গম গাছ হলো বায়ুপরাগী ফুলের উদাহরণ আর কি। জলপরাগী ফুলের বৈশিষ্ট্য, এইখানেও কিন্তু পতঙ্গ পক্ষী কেউ আসছে না, তাহলে ফুলগুলো ছোট হবে, বর্ণহীন হবে ও গন্ধহীন হবে, ফুলে মকরন্দ থাকবে না। এক্ষেত্রে জলপরাগী সেহেতু কী হবে, পরাগরেণুগুলো জল দ্বারা বাহিত হবে, পরাগরেণু কিন্তু হালকা হবে, ভারী হলে তো জলের নিচে পড়ে যাবে। 3 নম্বর কোশ্চেন, ডিম্বকের বিভিন্ন অংশগুলির নাম লেখো। ডিম্বকের ছবি পাশে এঁকেই দিয়েছি। কী কী অংশ থাকে, ডিম্বক বৃন্ত, ডিম্বক নাভি, ডিম্বক মূল, ডিম্বক ত্বক, ডিম্বক রন্ধ্র ও ভ্রূণস্থলী। ডিম্বক বৃন্ত হচ্ছে এই পোর্শনটা, ডিম্বক মূল হচ্ছে এই পোর্শনটা, আর তার ঠিক অপোজিট পোর্শনটা হচ্ছে ডিম্বক রন্ধ্র বা মাইক্রোফাইল। এটা হচ্ছে মাইক্রোফাইলার এন্ড, এটা হচ্ছে চেলাজাল এন্ড। আর এই দুটো হচ্ছে বীজ ত্বক, ডিম্বক ত্বক। নিষেকের পরে এটা বীজ ত্বকে রূপান্তরিত হয়। এইটা হচ্ছে ভ্রূণস্থলী। ভ্রূণস্থলীর ছবিটা আমি আবার এখানে এঁকেছি। ভ্রূণস্থলীতে 8টা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস থেকে। ডিম্বক মূলের দিকে মানে এই পোর্শনে এই তিনটে হচ্ছে অ্যান্টিপোডাল সেল বা প্রতিপাদ কোষ সমষ্টি। আর তার ঠিক অপোজিট দিকে থাকে 2টি সহকারী কোষ ও একটি ডিম্বাণু। এই 3টি হ্যাপ্লয়েড নিউক্লিয়াসকে একত্রে গর্ভযন্ত্র বলে, আর এই 3টিকে একত্রে প্রতিপাদ কোষ সমষ্টি বলে। আর মাঝখানে 2টি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস থাকে, N+N 2N। এই দুটো ফিউশনের পর তখন তাকে বলবো নির্ণীত নিউক্লিয়াস। ইতর পরাগযোগের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। সুবিধা 2020 সালে মানে এর আগের বছরে পড়ে গেছে, তবুও আমি বলে দিচ্ছি।
এক্ষেত্রে অপত্য উদ্ভিদগুলি স্বাস্থ্যবান ও রোগ প্রতিরোধক্ষম হয়। ইতর পরাচকের ফলে অধিক সংখ্যক উন্নত মানের বীজের উদ্ভব ঘটে। আর ইতর পরাচকের ফলে যে অপত্য উদ্ভিদগুলো তৈরি হয় তারা প্রতিকূল পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে সহজেই। আর অসুবিধা কি? প্রজাতির বিশুদ্ধতা রক্ষা পায় না। যেহেতু ইতর পরাচক হচ্ছে সেহেতু বাহক নির্ভরশীল আর পরাগরেণুর অপচয় বেশি হয়। বাহক যদি বায়োটিক হয় সেক্ষেত্রে প্রাণীদের আকৃষ্ট করার জন্য ফুলগুলোকে কী হতে হয়? বড়, সুমিষ্ট গন্ধযুক্ত, উজ্জ্বল বর্ণের ও মকরন্দযুক্ত হতে হয়। 5 নম্বর কোশ্চেন, প্রকৃত ফল বলতে কী বোঝো? প্রকৃত ফল যেটা ডিম্বাশয় যখন ফলে কনভার্ট হবে তখন সেটাকে বলবো প্রকৃত ফল। উদাহরণ হচ্ছে ম্যাঙ্গো, গ্রেপ, এইগুলো। ইমাস্কুলেশন কি? ইমাস্কুলেশন হলো উভলিঙ্গ ফুল থেকে সমস্ত পুংকেশরগুলিকে অপসারিত করা, কেটে ফেলা, অথবা তুমি পরাগরেণুগুলোকে কোনোভাবে নিষ্ক্রিয় করাকেও বলা হয় ইমাস্কুলেশন। নিষ্ক্রিয় করতে পারো তুমি গরম জল অথবা ঠান্ডা জল, বিভিন্ন কেমিক্যাল ইউজ করে পরাগরেণুগুলোকে নিষ্ক্রিয় করে ফেলতে পারো, বা চিমটার সাহায্যে তুমি পুংকেশরগুলোকে কেটে ফেলতে পারো। উভয়লিঙ্গ ফুল থেকে পুংকেশরগুলিকে অপসারিত করা বা পরাগরেণুকে নিষ্ক্রিয় করার পদ্ধতি হচ্ছে ইমাস্কুলেশন। নেক্সট কোশ্চেন, পলিনেশন বা পরাগ সংযোগ কাকে বলে? ফুলের পরাগধানী থেকে উৎপন্ন পরাগরেণু যখন স্থানান্তরিত হয় ফুলের গর্ভমুণ্ডের উপর পতিত হয় তখন সেটাকে বলবো পলিনেশন বা পরাগযোগ। দু প্রকার হতে পারে, স্বপরাগযোগ ও ইতর পরাগযোগ। এখানে ইমাস্কুলেশনের চিত্র অঙ্কন করা হয়েছে। একটা ফুলেতে পুংকেশর আছে, গর্ভকেশর আছে। এক্ষেত্রে কী করতে হয়? পুংকেশরগুলোকে কেটে বাদ দিতে হয়। পুংকেশরগুলোকে চিমটার সাহায্যে, ফরসেপের সাহায্যে কেটে আমি বাদ দিয়েছি। এই পদ্ধতিটা হচ্ছে ইমাস্কুলেশন, বা অন্য কোনোভাবে পরাগরেণুগুলোকে নিষ্ক্রিয় করে দেওয়া যেতে পারে। সপুষ্পক উদ্ভিদের যৌনজনন থেকে যে সমস্ত বড় কোশ্চেন আসে সেইগুলো এখানে লিখে রাখা হয়েছে। তার মধ্যে দুটো কোশ্চেনের আগের বছরে পড়ে গেছে, 1 নম্বর আর 3 নম্বর, সেহেতু এই দুটো কোশ্চেন আসবে না। গুপ্তবীজী উদ্ভিদের দিননিষেক পদ্ধতি সেটা পড়ে গেছে আগের বছরে, আর সপুষ্পক উদ্ভিদের পুংলিঙ্গ উদ্ভিদের উৎপত্তি এবং পরিস্ফুরণ সেটাও পড়ে গেছে। সেহেতু এই দুটো কোশ্চেন আসছে না। তাহলে পড়ে থাকছে 2 নম্বর আর 4 নম্বর। 2 নম্বর কি আছে? ইতর পরাগযোগ সংক্রান্ত কৌশলগুলি আলোচনা করো। তার সাথে আছে পতঙ্গ ও পক্ষীপরাগী ফুলের দুটো বৈশিষ্ট্য উল্লেখ করো। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবছর আসার জন্য কিন্তু। আর 4 নম্বর কোশ্চেনে কি আছে? দ্বিবীজপত্রী গুপ্তবীজী উদ্ভিদের ভ্রূণ গঠন পদ্ধতিটি সংক্ষেপে বর্ণনা করো। সাথে বহুভ্রূণতা কি উদাহরণ দাও। এটাও ইম্পর্ট্যান্ট, এটাও ইম্পর্ট্যান্ট। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নিষেকের পূর্বে আর নিষেকের পরে। নিষেকের পূর্বে যে ডিম্বাশয়, নিষেকের পরে ফলে কনভার্ট হয়। ডিম্বক বীজে রূপান্তরিত হয়, ডিম্বাণু ভ্রূণে রূপান্তরিত হয়, আর ডিম্বক রন্ধ্র বীজ রন্ধ্রে পরিবর্তিত হয়। এগুলো কিন্তু বিভিন্ন প্রকার এমসিকিউ বা নিটে আসতে পারে। এর আগের পেজেটি দেখলাম ভ্রূণস্থলীর মধ্যে 8টা নিউক্লিয়াস থাকে। সহকারী কোষ থাকে দুটি নিউক্লিয়াস থাকে, ডিম্বাণু একটা, নির্ণীত নিউক্লিয়াস n+n 2n, আর প্রতিবাদ কোষ সমষ্টি থাকে 3টে, 2 + 1 + 2 + 3 = 8। ভ্রূণস্থলীর মধ্যে কটা নিউক্লিয়াস থাকে? 8টা। এমসিকিউ আসে কিন্তু। নেক্সট চ্যাপ্টার, মানুষের জনন, হিউম্যান রিপ্রোডাকশন। ফার্স্ট কোশ্চেন, পুরুষ ও স্ত্রীদের মুখ্য যৌন অঙ্গের নাম কি? পুরুষদের শুক্রাশয় আর স্ত্রীলোকেদের ডিম্বাশয়। নেক্সট কোশ্চেন, রেটিটেস্টিস কি? শুক্র উৎপাদক নালিকা মানে সেমিনিফেরাস টিউবুলস পরস্পর যুক্ত হয়ে রিজু নালিকা গঠন করে, আর রিজু নালিকাগুলো পরস্পর যুক্ত হয়ে রেটিটেস্টিস গঠন করে। এপিডিডাইমিসের একটি কাজ উল্লেখ কর। এই শুক্র উৎপাদক নালিকাগুলোই পরস্পর পেঁচিয়ে পেঁচিয়ে ফাইনালি এপিডিডাইমিস গঠন করে।
যেটা শুক্রাশয়ের পশ্চাৎভাগে কুণ্ডলীকৃতভাবে অবস্থান করে। এই নালিকার মধ্যে শুক্রাণু সাময়িকভাবে অবস্থান করে, গতি ক্ষমতা অর্জন করে ও পুষ্ট হয়। 4 নম্বর কোশ্চেন, লেডিকের আন্তঃকোষ থেকে কোন হরমোন ক্ষরিত হয়? টেস্টোস্টেরন, মাধ্যমিক থেকেই পড়ে আসছি। 5 নম্বর কোশ্চেন, স্ত্রীদেহের কোথায় নিষেক প্রক্রিয়া সংঘটিত হয়? ডিম্বনালী বা ফ্যালোপিয়ান নালীর অ্যাম্পুলাতে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ক্লাইটোরিস কি? স্ত্রীলোকেদের ক্ষেত্রে ক্লাইটোরিস হলো ক্ষুদ্র ও দণ্ডাকার অত্যন্ত সংবেদনশীল পেশিময় অঙ্গ, যেটাকে পুরুষদের শিশ্নের সমস্ত অঙ্গ হিসেবে জেনে থাকি। নেক্সট কোশ্চেন, দুগ্ধ উৎপাদন ও দুগ্ধ ক্ষরণে কোন হরমোন সহায়তা করে? দুগ্ধ উৎপাদনে প্রোল্যাকটিন আর ক্ষরণে অক্সিটোসিন। গুলিয়ে ফেললে চলবে না। উৎপাদনে প্রোল্যাকটিন আর ক্ষরণে অক্সিটোসিন হরমোন সহায়তা করে। নেক্সট কোশ্চেন, সার্টোলি কোষের কাজ কি? সার্টোলি কোষের কাজ হচ্ছে শুক্রাণুকে পুষ্টি প্রদান করা। শুক্র উৎপাদক নালিকার মধ্যে সার্টোলি কোষ থাকে। তো এই সার্টোলি কোষ হচ্ছে শুক্রাণুকে পুষ্টি প্রদান করে, আর এখান থেকে অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন এবং ইনহিবিন হরমোন ক্ষরিত হয়। ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোন কোথা থেকে ক্ষরিত হয়? গ্রাফিয়ান ফলিকল বা ডিম্বথলি থেকে ইস্ট্রোজেন, আর পিতগ্রন্থি বা কর্পাস লিউটিয়াম থেকে প্রোজেস্টেরন হরমোন নিঃসৃত হয়। স্পার্মিয়েশন কি? শুক্র উৎপাদক নালিকা মধ্যস্থিত সার্টোলি কোষ। শুক্র উৎপাদক নালিকা মধ্যস্থিত সার্টোলি এরকম দণ্ডাকার কোষ থাকে। এই কোষ থেকে শুক্রাণুর নির্গমন হচ্ছে, তখন সেটাকে বলা হবে স্পার্মিয়েশন। কারণ সার্টোলি কোষ কী করে? শুক্রাণুকে পুষ্টি প্রদান করে, তাই এই কোষেতে শুক্রাণুর মস্তক পতিত থাকে। আর এই কোষ থেকে শুক্রাণু যখন নির্গমিত হয় তখন তাকে বলবো স্পার্মিয়েশন। মেনোপজ কি? মেনোপজ হচ্ছে স্ত্রীলোকেদের জীবনচক্রে 40 থেকে 50 বছর যখন বয়স, তখন ডিম্ব নিঃসরণ এবং রজস্রাব উভয়ই বন্ধ হয়ে যায়। এই যে দশা, এই ফেজটাকে বলবো মেনোপজ। তার ঠিক অপোজিটলি মেনার্কি কাকে বলে? যখন রজস্রাবের সূচনাকালকে বলা হয় মেনার্কি। কোলোস্ট্রাম কি? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। গর্ভাবস্থায় বা শিশুর জন্মানোর পর 2 থেকে 3 দিন ধরে স্তনগ্রন্থি থেকে যে গাঢ়, আঠালো ও হলুদাভ তরল ক্ষরিত হয়, সেটা হচ্ছে কোলোস্ট্রাম। এই কোলোস্ট্রাম শিশুদেরকে খাওয়ানো খুবই দরকারি, কারণ এই কোলোস্ট্রাম দ্বারাই কিন্তু অ্যান্টিবডি পেয়ে থাকে শিশু। এখানে এই কোলোস্ট্রামে কী কী থাকে? প্রোটিন, ভিটামিন, অ্যান্টিবডি সমৃদ্ধ তরল, যেটা শিশুদেরকে খাওয়ানো খুবই দরকারি। কোলোস্ট্রামে কোন ধরনের অ্যান্টিবডি থাকে? এ, অ্যান্টিবডি এ। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। টেরাটোজেনি কি? টেরাটোজেনি হচ্ছে কিছু কিছু স্ত্রীলোক স্মোকিং করে থাকে বা টক্সিসিটির কারণে সে যখন বিকৃত শিশুর জন্ম দেয়, তখন তাকে বলবো টেরাটোজেনি। মানুষের গর্ভাবস্থার সময়কাল কত দিন? 9 মাস 10 দিন, মানে 280 দিন। এরপর আসছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নতে। ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের 2টি করে কাজ। ইস্ট্রোজেন কি করে? ইস্ট্রোজেনের প্রভাবে জরায়ু, ফ্যালোপিয়ান নালী, যোনিপথ, মাতৃস্তন ও বহির্জননাঙ্গের বৃদ্ধি ঘটে। আর কি হয়? ডিম্বাণু নিঃসরণ ও নারীর যৌন আচরণ নিয়ন্ত্রিত হয়। দেহাস্থির মানে দেহ অস্থির দ্রুত বৃদ্ধি ঘটে ও প্রোটিন সংশ্লেষ বৃদ্ধি হয়। প্রোজেস্টেরনের প্রভাবে কি হয় না? প্রোজেস্টেরনের প্রভাবে জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তর, জরায়ুর যে ভিতরের স্তর সেটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম, আর বাইরের স্তর পেরিমেট্রিয়াম, মাঝের স্তর মায়োমেট্রিয়াম। এই এন্ডোমেট্রিয়াম স্তরে ডেসিডুয়াল কোষ গঠনে সাহায্য করে। এই কোষগুলো ভ্রূণের পুষ্টি যোগায়। আর কি হয়? এই হরমোনের প্রভাবে স্তনগ্রন্থি ও ডিম্বথলির বৃদ্ধি ঘটে। আর কি হয়? প্রোজেস্টেরন জরায়ুর সংকোচনশীলতা হ্রাস করে। জরায়ুর সংকোচনশীলতা হ্রাস করে। যদি হ্রাস না করতো তাহলে কিন্তু জিনিসটা খারাপ ছিল। তো জরায়ুর সংকোচনশীলতা হ্রাস করে ও প্রসব পথের আয়তন বৃদ্ধি করে, নাহলে তো গর্ভপাত ঘটবে। এই গর্ভপাত রোধ করে।
নেক্সট কোশ্চেন, ক্যাপাসিটেশন বলতে কি বোঝো? এটার আগের বছর মানে 2020 সালে পড়ে গেছে, যদিও পড়বে না। স্থিজননাঙ্গে শুক্রাণু পতিত হয়, পতিত হওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু শুক্রাণু কিন্তু অ্যাক্টিভ হয় না, কিছুটা সময় নেয়, 5 থেকে 6 ঘন্টা সময় নেয় অ্যাক্টিভ হওয়ার জন্য। এই 5 থেকে 6 ঘন্টা সময় নেয় কী জন্য? এই সময় কি হয়, অ্যাক্রোমোসোম পর্দা থেকে গ্লাইকোপ্রোটিন ও কোলেস্টেরল বেরিয়ে যায়, আর কি হয়, ফসফোরাইলেশন দেখা যায়, প্রোটিন ফসফোরাইলেশন দেখা যায়, এবং নির্দিষ্ট কিছু প্রোটিন এবং কার্বোহাইড্রেট শুক্রাণুর প্লাজমা পর্দা থেকে বেরিয়ে যায়। এই সময়টাতে এই জিনিসটা হয়। এর ফলে কি হয়, শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করার একটা ক্ষমতা জেগে ওঠে শুক্রাণুর মধ্যে। এইটা হচ্ছে ক্যাপাসিটেশন। প্লাসেন্টার কার্য, 4টি কার্য উল্লেখ করো। তার আগে জানতে হবে প্লাসেন্টা কি। প্লাসেন্টা হচ্ছে ভ্রূণকলা ও মাতৃকলা নিয়ে গঠিত হয় একটা মাধ্যম, যেই মাধ্যম মারফত মাতৃদেহ থেকে ভ্রূণদেহে একটা বিনিময় প্রথা চলে। এই বিনিময় প্রথা কী জন্য চলে? এর দ্বারা প্লাসেন্টা মারফত কী হয়, মাতার রক্তের O2 ভ্রূণের দেহে প্রবেশ করে, ভ্রূণের দেহে যে সৃষ্ট CO2 সেটা আবার মাতার রক্তে প্রবেশ করবে। এই প্লাসেন্টাই ভ্রূণকে মাতৃ জরায়ুগাত্রে সংলগ্ন রাখতে সাহায্য করে। ভ্রূণ কয় থাকে জরায়ুতে, এই জরায়ুতে প্লাসেন্টা ভ্রূণকে মাতৃ জরায়ুগাত্রে সংলগ্ন রাখতে সাহায্য করে। মাতার দেহ থেকে পুষ্টিদ্রব্য এই প্লাসেন্টা মারফত ভ্রূণের দেহে আসে, কারণ ভ্রূণ তো খাবার তৈরি করতে পারে না। আর ভ্রূণের দেহে যে সমস্ত সৃষ্ট রেচন পদার্থ সেইগুলো এই প্লাসেন্টা থ্রু মাতার দেহে আসে। প্লাসেন্টাতে বিভিন্ন পুষ্টিদ্রব্য সঞ্চিত থাকে, স্নেহ পদার্থ, গ্লাইকোজেন, অজৈব লবণ। মাতার দেহে সৃষ্ট অ্যান্টিবডি প্লাসেন্টার মাধ্যমে ভ্রূণে আসে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে। প্লাসেন্টা থেকে এমনকি বিভিন্ন প্রকার হরমোনও ক্ষরিত হয়, যে হরমোনগুলো ভ্রূণের বৃদ্ধিতে, প্রসবে, গর্ভাবস্থা বজায় রাখতে ও দুগ্ধ ক্ষরণে সাহায্য করে। প্লাসেন্টার ব্যবধায়ক পর্দা মাতার দেহ থেকে ভ্রূণের দেহে সরাসরি জীবাণুর প্রবেশ করতে দেয় না, এটা ব্যারিয়ার হিসেবে কাজ করে। নেক্সট কোশ্চেন, অ্যাক্রোসোম বিক্রিয়া বলতে কি বোঝো? শুক্রাণুর পর্দা এবং অ্যাক্রোসোমের পর্দা মিলিত হয়, ফলে এক্সোসাইটোসিস পদ্ধতিতে অ্যাক্রোসোমের অভ্যন্তরে রাসায়নিক পদার্থ বাইরে নির্গত হয় আর অ্যাক্রোসোম প্রণালী বিবর্তিত হয়। 5 নম্বর কোশ্চেন, বৃদ্ধিপ্রাপ্ত ভ্রূণের 4টি পর্দার নাম। কোরিয়ন, অ্যামনিয়ন, অ্যালান্টয়েস ও কুসুমথলি। নেক্সট কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন, ভ্রূণ পরিস্ফুরণের বিভিন্ন ধাপগুলির নাম লেখো। জাইগোট থেকে ভ্রূণ গঠিত হয় আমরা জানি, কিন্তু মাঝের স্টেপসগুলো হয়তো জানি না। জাইগোট থেকে মরুলা হয়, মরুলা থেকে ব্লাস্টুলা, ব্লাস্টুলা থেকে গ্যাস্টুলা ও শেষে গ্যাস্টুলা থেকে ভ্রূণ গঠিত হয়। জাইগোট মানে কি? শুক্রাণু ও ডিম্বাণু মিলনের ফল, মানে এককোষী নিষিক্ত ডিম্বাণু। মরুলা ওই একটি কোষ জাইগোট, নিষেকের 3 থেকে 4 দিন পর কি হয়, জাইগোট মানে এককোষী সেইটা বিভাজিত হয়ে 16টি টোটিপোটেন্ট কোষ তৈরি হয়, যেটা নিরেট বলের মতন দেখতে লাগে, যেটা ফ্যালোপিয়ান নালীর মধ্যে থাকে, সেটাকে মরুলা বলব। কারণ নিষেক সম্পন্ন হয় ডিম্বনালীর অ্যাম্পুলাতে, তাহলে মরুলা গঠিত হবে ডিম্বনালীর অ্যাম্পুলাতেই মরুলা থাকবে। ছবিটা দেখে নেওয়া যাক। জাইগোট এককোষী নিষিক্ত ডিম্বাণু, জাইগোটটি বিভাজিত হয়ে 16টি টোটিপোটেন্ট কোষ নিয়ে গঠিত হয়েছে একটা নিরেট বলের মতন গঠন, এটা কি মরুলা বলব। এরপর তৈরি হবে ব্লাস্টুলা। মরুলাগুলো যখন আরও বিভাজিত হবে এবং পরিবর্তিত হবে 128টি কোষ দ্বারা গঠিত হচ্ছে ব্লাস্টুলা, এবং এই কোষগুলো আনডিফারেন্সিয়েটেড, অবিভেদিত।
এক স্তর বিশিষ্ট একটা ফাঁপা বলের মতন গঠন। ভিতরে এই যে গহ্বরটা থাকে, এই গহ্বরটাকে বলা হয় ব্লাস্টোসিল। ব্লাস্টুলা থেকে গ্যাস্টুলা গঠিত হয়। গ্যাস্টুলা কিন্তু এক স্তর নয়, গ্যাস্টুলা কিন্তু 3 স্তর। একটোডাম, মেসোডাম, একটোডাম, লাল লাল যে কোষগুলো আছে মেসোডাম ও এন্ডোডাম, 3 স্তরে বিভেদিত হচ্ছে গ্যাস্টুলা। এই একটোডাম, মেসোডাম, এন্ডোডাম জীবদের বিভিন্ন অঙ্গ দেয়, দিয়ে একটা পরিপূর্ণ একটা ভ্রূণ দেয়। একটোডাম যেমন ত্বক, চুল, নখ, স্নায়ুতন্ত্র, স্তনগ্রন্থি দেয়। মেসোডাম সেরকম বৃক্ক ও হৃৎপিণ্ড গঠন করে। এন্ডোডাম সেরকম পাকস্থলী ও যকৃৎ গঠন করে। এরকম বিভিন্ন প্রকার অঙ্গ দেয়, দিয়ে একটা ভ্রূণের গঠন দেয়। ব্লাস্টুলার গহ্বরকে বলবো ব্লাস্টোসিল, আর গ্যাস্টুলার গহ্বরকে বলা হয় আর্কেন্টেরন। ব্লাস্টুলাটা কি হয়, ব্লাস্টুলার কোষগুলো ভিতর দিকে ইনভ্যাজিনেশন হয়, দিয়ে ভিতর দিকে ইনভ্যাজিনেশন হয়। এখানে যদি প্রেসার দেওয়া হয়, এই প্রেসার দেওয়া হয়ে থাকে, তাহলে প্রেসার দেওয়ার ফলে এই গহ্বরটা তৈরি হয়েছে আর্কেন্টেরন। কোষগুলো ইনভ্যাজিনেট করেছে ভিতর দিকে, তার ফলস্বরূপ আর্কেন্টেরন গঠিত হয়েছে। আর এই পোরটাকে বলা হয় ব্লাস্টোপোর। এই জরায়ুতে কিন্তু জরায়ুতে এসে মরুলা ব্লাস্টুলাতে রূপান্তরিত হয়। নেক্সট কোশ্চেন, প্লাসেন্টা থেকে নিঃসৃত হরমোনগুলির নাম লেখো। প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন, এইচসিজি, এইচসিএস, রিল্যাক্সিন ও রেনিন। ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, 8 নম্বর কোশ্চেন, প্লাসেন্টা বা ওমরা কাকে বলে? ভ্রূণের রোপণ বা ইমপ্লান্টেশন বলতে কি বোঝো? ভ্রূণ ও মাতার মধ্যে সারিবৃত্তীয় আদান প্রদানের জন্য ভ্রূণকোলা ও মাতৃকোলা মিলিতভাবে যে সংযোগকারী অঙ্গ মাতৃ জরায়ুর মধ্যে গঠিত হয় তাকেই প্লাসেন্টা বলবো। সংস্থাপন বা ইমপ্লান্টেশন বলতে কি বোঝো? প্লাসেন্টা গঠনের প্রথম পদক্ষেপ হলো ভ্রূণের সংযোগ বা সংস্থাপন। আমরা জানি ভ্রূণ গঠিত হয় জরায়ুর মধ্যে, সেই জরায়ু গাঁটতে ভ্রূণের সংযোগ হতে হবে। তার জন্য কি হয় না, ভ্রূণের টোহোপ্লাস্ট থেকে ছোট ছোট ভিলাই নির্গত হয়ে মাতৃ জরায়ুর অন্তর্গাঁটতে মানে এন্ডোমেট্রিয়ামে প্রবেশ করে। এইভাবে ইমপ্লান্টেশন হয়ে থাকে। এরপর আসি এই চ্যাপ্টারের রচনাধর্মী প্রশ্নেতে। 2020 সালে এসেছিল রয়চক্রের বিভিন্ন দশায় জরায়ুর পরিবর্তনগুলি সংক্ষেপে লেখো। এই কোশ্চেনটি এসেছিল 2020 সালে, সেহেতু এই কোশ্চেনটা আর আসছে না। কিন্তু রয়চক্রের বিভিন্ন দশায় ডিম্বাশয়ের পরিবর্তনগুলি পারে। পরবর্তীত বিভিন্ন কোশ্চেনগুলো 1, 2, 3, 4 এই কোশ্চেনগুলো কিন্তু এবছরে আসার জন্য কিন্তু আসতেই পারে। খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এই 4টে, 1, 2, 3, 4। প্রথম কোশ্চেনে কি বলা আছে, শুক্রাশয়ের কলাস্থানিক গঠন, তার সাথে স্পারমাটোজেনেসিস কি। নেক্সট কোশ্চেনে আছে ডিম্বাশয়ের কলাস্থানিক গঠন। 3 নম্বর কোশ্চেনে আছে মানবদেহের শুক্রাণু উৎপাদন প্রক্রিয়াটি উপস্থাপন করো, ক্রিপ্টোকিডিজম কি। নেক্সট কোশ্চেনে আছে নিষেক কি, মানুষের নিষেক পদ্ধতিটি সংক্ষেপে লেখো। এই 4টে কোশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই 4টে কোশ্চেন এবছর আসার জন্য খুব সম্ভাবনা আছে। মূলত এই অধ্যায় থেকে বড় কোশ্চেন আসে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন থেকে আর মানুষের জনন থেকে। এই 4টে কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তার সাথে তোমরা শুক্রাণু ও ডিম্বাণুর গঠনটা চিত্ত সহকারে তোমরা করে রাখবে। নেক্সট চ্যাপ্টার রিপ্রোডাক্টিভ হেলথ, জননগত স্বাস্থ্য, ছোট চ্যাপ্টার, 3 থেকে 4 নাম্বার ক্যারি করবে। ফার্স্ট কোশ্চেন, এসটিডির পুরো নাম কি? সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। 2 নম্বর কোশ্চেন,
গনোরিয়া রোগ সৃষ্টিকারী জীবাণুর সায়েন্টিফিক নেম নিসেরিয়া গনোরি। সায়েন্টিফিক নেম সেহেতু তলায় আন্ডারলাইন করতে হবে। নেক্সট কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন, সিফিলিস রোগ সৃষ্টিকারী জীবাণুর বিজ্ঞানসম্মত নাম ট্রিপোনিমা প্যালিডাম। এমসিকিউতে কিন্তু খুব আসে। 4 নম্বর কোশ্চেন, এডস রোগ সৃষ্টিকারী জীবাণুর বিজ্ঞানসম্মত নাম এইচআইভি হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। নেক্সট কোশ্চেন, এডসের পুরো নাম কি? অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম। নেক্সট কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন, আইইউডি কি? আইইউডির ফুল ফর্ম ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস। এটা একটা প্লাস্টিক বা ধাতুর তৈরি এস বা টি আকৃতির গঠন, যেটাকে যোনিপথ মারফত জরায়ুতে প্রতিস্থাপন করা হয়ে থাকে। এক প্রকারের আয়নযুক্ত তামার তৈরি গর্ভনিরোধক। নেক্সট কোশ্চেন, এআরটি কি? এআরটির ফুল ফর্ম অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি। সহযোগী জননগত প্রযুক্তি। বন্ধ্যা দম্পতিরা যারা যখন সন্তান ধারণ করতে চায় তখন এই মাধ্যমগুলোর সাহায্য নেয়। আইভিএফইটি, জিআইএফটি, জেডআইএফটি, এফইটি এই প্রসেস মারফত সন্তান ধারণ করে থাকে। নেক্সট কোশ্চেন, এডস রোগ নির্ণয়ের একটি পরীক্ষা পদ্ধতির নাম এলিসা টেস্ট ও ওয়েস্টার্ন ব্লটিং টেস্ট। এর সাহায্যে এডস রোগের নির্ণয় করা সম্ভব। দুটি মৌখিক গর্ভনিরোধকের নাম সহেলি আনওয়ান্টেড 21, সেন্ট্রন, বন্ধন। নেক্সট কোশ্চেন, গর্ভনিরোধক বড়ির একটি অত্যাবশ্যকীয় উপাদানের নাম প্রোজেস্টেরন। গর্ভনিরোধক বড়ির মধ্যে কী থাকে? ম্যাক্সিমাম মাত্রা কী থাকে? প্রোজেস্টেরন থাকে। নেক্সট কোশ্চেন, ইনভিট্রো নিষেক কাকে বলে? ইনভিট্রো নিষেক হলো এক প্রকার সহযোগী জননগত প্রযুক্তি মানে এআরটি, যেখানে কি করা থাকে? স্ত্রীলোকের ডিম্বাশয় থেকে ডিম্বাণু সংগ্রহ করা হয়, দেহের বাইরে শুক্রাণু ও ডিম্বাণুর মিলন ঘটানো হয়, ল্যাবরেটরিতেই 4 থেকে 8 কোষ বিশিষ্ট ভ্রূণকে মাতৃ জরায়ুতে প্রতিস্থাপন করা হয়। তারপরের প্রসেসটা ন্যাচারাল। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এমটিপি মেডিকেল টার্মিনেটেড প্রেগন্যান্সি 2020 সালে পড়ে গেছে, যদিও পড়বে না তবুও বলে রাখি। উপযুক্ত সময়ে উপযুক্ত চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে গর্ভ প্রতিরোধ করার এক আইনগত পদ্ধতির নাম হলো এমটিপি। কোনোভাবে যদি অবাঞ্ছিত গর্ভসঞ্চার ঘটে থাকে তখন গর্ভপাত ঘটানো হয়। নেক্সট কোশ্চেন, ভাসেকটমি আর টিউবেকটমির মধ্যে পার্থক্য। প্রথমেই মনে রাখতে হবে ভাসেকটমি হচ্ছে এটা পুরুষদের ঘটনা, আর টিউবেকটমি হচ্ছে স্ত্রীলোকেদের ঘটনা। ঘটনাগুলো কি? এটা হচ্ছে পুরুষদের স্থায়ী বন্ধ্যাত্বকরণ পদ্ধতি, আর এটা হচ্ছে টিউবেকটমি হচ্ছে স্ত্রীলোকেদের স্থায়ী বন্ধ্যাত্বকরণ পদ্ধতি। তো বন্ধ্যাত্বকরণ হবে কীভাবে এখানে? না, এক্ষেত্রে শুক্রনালী কেটে বেঁধে দেওয়া হয়। এটা যেহেতু স্ত্রীলোকেদের ঘটনা সেহেতু ডিম্বনালী কেটে বেঁধে দেওয়া হয়। শুক্রনালীতে কী মুভ করে? শুক্রাণু মুভ করে। ডিম্বাণুতে কী মুভ করে? ডিম্বাণু মুভ করে। তাহলে কি হচ্ছে? শুক্রাণু আর ডিম্বাণুর পথটাকে আটকে দেওয়া হচ্ছে। এক্ষেত্রে কি করা হচ্ছে? শুক্রাণু গমনের পথকে আটকে দেওয়া হচ্ছে যেহেতু শুক্রনালী কেটে ফেলছি, আর এক্ষেত্রে ডিম্বাণুর পথকে আটকে দেওয়া হচ্ছে কারণ এক্ষেত্রে আমরা ডিম্বনালী কেটে বেঁধে দিচ্ছি। পুরুষ ও স্ত্রীদের স্থায়ী বন্ধ্যাত্বকরণ পদ্ধতি হচ্ছে ভাসেকটমি ও টিউবেকটমি। নেক্সট কোশ্চেন, আইভিএফইটি, জিআইএফটি ও জেডআইএফটি বলতে কি বোঝো? এই কোশ্চেনের মধ্যেই কিন্তু অ্যান্সার আছে। আইভিএফইটি মানে ইনভিট্রো ফার্টিলাইজেশন অ্যান্ড এমব্রায়ো ট্রান্সফার। এক্ষেত্রে কি করা হয়? ইনভিট্রো ফার্টিলাইজেশন মানে ল্যাবরেটরিতে করা হবে। ল্যাবরেটরিতে কি করা হয়? ল্যাবরেটরিতে টেস্ট টিউবের মধ্যে শুক্রাণু ও ডিম্বাণুর মিলন ঘটানো হয়। মানে কি? জাইগোট ফর্ম হলো। 4 থেকে 8 কোষ বিশিষ্ট ওই ভ্রূণকে
সার্ভিক্স মারফত জরায়ুতে প্রতিস্থাপন করা হয়। যারা বন্ধ্যা দম্পতিদের ক্ষেত্রে এইসব প্রসেসগুলো আমরা অবলম্বন করা হয়ে থাকে। তারপরে প্রসেসটা ন্যাচারাল। নেক্সট জিআইএফটি, গ্যামেট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার, এর মধ্যেই অ্যান্সার আছে। গ্যামেট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার, গ্যামেট মানে কি? অসংখ্য শুক্রাণু ও ডিম্বাণু, দুটি অনিষিক্ত ডিম্বাণুকে প্রতিস্থাপন করা হবে। কোথায়? ফ্যালোপিয়ান ট্রান্সফার মানে কোথায় ট্রান্সফার করা হবে? ফ্যালোপিয়ান নালী বা ডিম্ব নালীতে। সেখানে শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করবে, জাইগোট ফর্ম হবে, বাকিটা ন্যাচারাল। জেডআইএফটি, জাইগোট ইন্ট্রাফ্যালোপিয়ান ট্রান্সফার, এখানেই অ্যান্সার আছে। জাইগোট ফর্ম করা হবে কোথায়? দেহের বাইরে আকাঙ্ক্ষিত শুক্রাণু ও ডিম্বাণুর মিলন ঘটানো হবে। মিলন ঘটলে কী হবে? নিষিক্ত ডিম্বাণু মানে জাইগোটটাকে কী করা হবে? ফ্যালোপিয়ান ট্রান্সফার মানে ফ্যালোপিয়ান নালীতে প্রতিস্থাপন করা হবে। এর আগেরটাতে গ্যামেটকে আমরা প্রতিস্থাপন করছিলাম, আর এইখানে আমরা কি প্রতিস্থাপন করছি? জাইগোট। নেক্সট কোশ্চেন, শুক্রাণু ও ডিম্বাণু ব্যাংক বলতে কি বোঝো? কৃত্রিমভাবে ল্যাবরেটরিতে শুক্রাণু ও ডিম্বাণু সংগৃহীত করে সঞ্চিত করা থাকে এবং এটা নিয়ন্ত্রিত তাপমাত্রায় স্টোরেজ করা থাকে। বন্ধ্যা দম্পতিরা এই সুবিধা অবলম্বন করে গর্ভধারণে সফল হয়ে থাকে। এই অধ্যায় থেকে রচনাধর্মী প্রশ্নগুলো ঠিক এরকম হয়ে থাকে। ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন হচ্ছে 1 নম্বর কোশ্চেন, অ্যামনিওসেন্টেসিস কি? এর প্রয়োজনীয়তা উল্লেখ করো। অ্যামনিওসেন্টেসিস পদ্ধতি ও এর অপব্যবহার সম্বন্ধে লিখো। এর প্রয়োজনীয়তাটা 1 নম্বরের পড়েছে 2020 সালে, 1 নম্বরে পড়েছে। তা বলে এই নয় যে এবছরে আসবে না, এবছর আসতে পারে কিন্তু। নেক্সট কোশ্চেন, গনোরিয়া, সিফিলিস ও এডস রোগের লক্ষণগুলি সম্বন্ধে লেখো। আমি একটা কোশ্চেনের মধ্যেই তুলে ধরেছি। গনোরিয়া ও সিফিলিসের লক্ষণ 2 নম্বরে আসতে পারে, আর এডস রোগের লক্ষণ 2 নম্বর অথবা 3 নম্বরেও আসতে পারে। 3 নম্বর কোশ্চেন, পুরুষ ও স্ত্রীলোকেদের বন্ধ্যাত্বের কারণগুলি উল্লেখ করো।